আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আলম স্যার আছি আপনাদের সাথে। স্বপ্ন স্বপ্ন মানুষের জীবনে স্বপ্ন বড় একটা পাওয়া, এবং মানুষের স্বপ্ন যত বড় সে তত বেশি সফলতার দিকে এগিয়ে যায়। স্বপ্ন হচ্ছে মানুষের জীবনের এক চালিকা শক্তি। তবে স্বপ্ন ঘুমের মধ্যে দেখা কোনো কল্পনা নয়, বরং স্বপ্ন হলো তা যা মানুষ বাস্তবায়ন করার জন্য লক্ষ্যের দিকে এগিয়ে যায়। যারা স্বপ্নবাজ তারা শুধু স্বপ্ন দেখে না, তারা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে। সফল হয় দেশকে, জাতিকে এবং সমাজকে বদলে দেয়। তারা নিয়োজিত থাকে নিরলসভাবে। আজকে তেমনই একজন সফল ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। আর আমার সাথে যিনি আছেন তার পরিচয়টা সেই সফল ব্যক্তির কাছ থেকে আমরা শুনে নিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম মোল্লা। আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ী। আমি ঢাকা পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছি 2024 সালে। ধন্যবাদ নাইম মোল্লাকে। আমি নাইম মোল্লার কাছে কিছু সফলতার পিছনের যে কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু কথা থাকে সে বিষয়গুলো একটু জানতে চাব। যে নাইম, আপনি তো সপ্তম সেমিস্টার শেষ করে গাজীপুরে আসছেন, তারপরে এসে আপনি কি করেছেন? সপ্তম সেমিস্টারে আমি যখন গাজীপুরে আসি তখন আমার স্বপ্ন ছিল একটা উপসহকারী প্রকৌশলী পদের চাকরি। তো এই লক্ষ্যের জন্য আমরা ইঞ্জিনিয়ার্স কোচিং হোম, সেখানে আমরা কিছু ফ্রি ক্লাস করি। ফ্রি ক্লাস করে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে এখানকার স্যাররাও অনেক দক্ষ এবং খুবই আন্তরিক। এর সাথে সাথেই আমার কিছু বড় ভাই ছিল পরিচিত, তাদের কাছ থেকে সবসময় ইঞ্জিনিয়ার্স কোচিং হোম থেকে পজিটিভ রিভিউ পেয়েছি, যে কারণে আমি ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে ভর্তি হই এবং আজকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ড্রাফটসম্যান 10ম গ্রেড পদে উত্তীর্ণ হয়েছি। ধন্যবাদ নাইম মোল্লা। তো নাইম, আপনি তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ড্রাফটসম্যান পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। জি স্যার। আচ্ছা, এটা তো 10ম গ্রেড। জি স্যার। আচ্ছা, 10ম গ্রেডে এর আগে আপনি কি 10ম গ্রেডের কোনো পরীক্ষা দিয়েছেন বা কয়টা পরীক্ষা দিয়েছেন, বা এটা আপনার কততম সফলতা সেটা যদি। স্যার, 10ম গ্রেডে স্যার এর আগে আমি 2টা পরীক্ষা দিয়েছি এবং এটা হচ্ছে আমার 3 নম্বর পরীক্ষা, এবং 3 নম্বর পরীক্ষায় আল্লাহর রহমতে আমি সফল হয়েছি। ধন্যবাদ। ভেরি লাভলি একটা বিষয় যে আল্লাহ তাআলা তার 3 নম্বর যে ছিল পরীক্ষা ছিল 10ম গ্রেডের, সেই 10ম গ্রেডের পরীক্ষাতে সে উত্তীর্ণ হয়েছে। এবং আমাকে সে বলতেছিলেন যে প্রথম পরীক্ষাটা ছিল তার এমইএসে, ওখানে ভাইবা থেকে হয়তো বা তাকে বড় পরিসরে নিবে বিধায় ভাইবাতে সে উত্তীর্ণ হয়নি এমইএসে। এরপরে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে পরীক্ষা দিয়েছিল, আর এটা হচ্ছে তার ড্রাফটসম্যান পদে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে তার 3য় পরীক্ষা, এবং 3য় পরীক্ষাতে 10ম গ্রেডে আল্লাহ তাআলা তাকে চাকরি ব্যবস্থা করে দিয়েছে। তো নাইম, আমি আপনাকে পরবর্তীতে বিষয়টা জানতে চাবো, আপনি যখন এখানে আসবেন সেক্ষেত্রে অনেকে আমাকে বলতে যে বিভিন্ন বেশ তথ্য আপনার কাছে জানার জন্য, যে এত অল্প পরিসরে আপনি কীভাবে সফল হলেন। কারণ আপনি 2024 সালে যখন সপ্তম সেমিস্টার শেষ করেন পরে গাজীপুরে চলে আসলেন। তো গাজীপুরে তো আসলে অনেক কোচিং ছিল, সেখানে আপনি ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের কথা বলছেন যে আপনার এখানে ফ্রি ক্লাস করেছেন এবং আপনার বড় ভাইয়েরা আপনাকে সাজেস্ট করেছে এবং আপনি তাদের কথার সাথে মিল পেয়ে তিনি ভর্তি হয়েছেন। তো আমি একটা কথা বলবো যে আমাকে অনেকে জানতে চেয়েছে যে এই মাঝখানে তো অনেক জুলাই বিপ্লব ছিল, সেখানে কোচিং বন্ধ ছিল। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনি সপ্তম সেমিস্টারের পর 8ম সেমিস্টারে ভাইবা দিতে গেছেন। তো এই অল্প সময়ের পরিসরে আপনি কিভাবে নিজেকে তৈরি করলেন বা পড়াশোনা কিভাবে করলেন সে বিষয়ে যদি একটু বলেন তাহলে অনেকের জন্য উপকার হবে। স্যার, মেনলি আমরা যখন কোচিং শুরু করি তো তখন 15 দিন ক্লাস হওয়ার পর জুলাই বিপ্লবের একটা ডিউরেশনে প্রায় 2 মাসের মতো আমাদের কোচিং অফ ছিল। তো এই টাইমটা আমরা বাড়িতে থাকতে হয়েছে, গাজীপুরে তখন থাকার মতো অবস্থা ছিল না। তো ওই সময় পড়াশোনা করতে পারিনি, কিন্তু চেষ্টা করতাম 5 ওয়াক্ত নামাজ পড়ার। তো যখন মাথায় ডিপ্রেশনগুলো আসতো, তো এই নামাজ পড়ার মাধ্যমে এই ডিপ্রেশনগুলো হচ্ছে খুব একদম পানি হয়ে যেত, মাথায় এগুলো থাকতো না। আর যখন আমরা জুলাই বিপ্লব শেষে আমরা গাজীপুরে ফেরত আসি তখন আমাদের ক্লাস শুরু হয় এবং আমরা রেগুলার ক্লাস করার চেষ্টা করি। তো মোটামুটি প্রায় সপ্তাহে 6 দিন আমার ক্লাস হতো, 2 দিন হচ্ছে
ডিপার্টমেন্ট ক্লাস করতাম, আর 4 দিন হচ্ছে নন। তো আমি কোনো ক্লাস মিস দিতাম না এবং প্রত্যেক সাপ্তাহিক পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম আল্লাহর রহমতে। এবং মাসিক পরীক্ষায়ও আমার খুবই ভালো একটা ফলাফল ছিল। তো এই মাসিক পরীক্ষা এবং সাপ্তাহিক পরীক্ষা আর নিয়মিত ক্লাস করার এই সুফলটা। ধন্যবাদ নাইম। আসলে যারা ভিডিওটা দেখবেন তারা না টেনেই ভিডিওটা দেখবেন। দেখেন, সফলতার সিক্রেট কিন্তু নাইম বলে দিয়েছে। সফলতার সিক্রেট হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমাকে নাইম কথা বলার সময় বলছিলেন যে এরকম, যে কথাটা ছিল এরকম, যে আসলে রিজিক তো আসমান থেকে আসে, আসমানওয়ালা আমাদের আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েই পাঠিয়েছে পৃথিবীতে। তো সেই ক্ষেত্রে আমাদের নামাজের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে রিজিক খুঁজে নিতে হবে। নাইম কিন্তু 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে এবং তার কথায় শুনলেন যে 6 দিন যে ক্লাস হতো, 2 দিন ডিপার্টমেন্ট এবং 4 দিন নন, সে একটা ক্লাসও মিস দিত না। তো যারা এই কোচিংয়ে রেগুলার ক্লাস করেন না তাদের প্রতি আহ্বান যে নাইমের মতো সফল হতে চাইলে, এত দ্রুত সময় সফল হতে চাইলে তার কথাগুলো আপনি শুনবেন। প্রথমত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত আমাদের ইঞ্জিনিয়ার্স কোচিং হোম, দ্যাট মিনস ইসিএইসে যে 6 দিন ক্লাস হয়, সেই 6 দিন ক্লাসই করতে হবে, 2 দিন নন এবং 2 দিন ডিপার্টমেন্ট এবং 4 দিন নন। এই ক্লাসগুলো রেগুলার করতে হবে। এবং সাপ্তাহিক যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় সে রেগুলার ফার্স্ট হইতো এবং সে একটা পরীক্ষাও মিস দিত না। এবং মান্থলি যে পরীক্ষা হতো সে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতো এবং সে প্রথম স্থান অধিকার করতো এবং অনেক পুরস্কার পাইতো। তো আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, যে আপনি তো সিভিল ডিপার্টমেন্টে ছিলেন, তো আমাদের এখানকার টিচাররা যেভাবে পড়ায়, বাহিরে প্রাইভেট পড়ার কি কোনো প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? স্যার, আমি যখন 7ম সেমিস্টারে ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে ভর্তি হই তখন আমার অনেক বন্ধুরা কিছুদিন ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে ক্লাস করে তারপর কোচিং নিয়ে নিত, প্রাইভেট নিয়ে নিত। কিন্তু আমি কোনো প্রাইভেটে যুক্ত হইনি। আমি শুধুমাত্র কোচিংয়ে ডিপার্টমেন্ট ক্লাস করতাম এবং নন ক্লাসও আমি কোচিংয়ে করতাম। আমি বাইরে কোথাও পড়িনি কিংবা অনলাইনে কোনো কোর্স আমি করিনি। আমি শুধুমাত্র ইসিএইসে ক্লাস করেছি রেগুলার। আর এখানে ডিপার্টমেন্টের টিচার এবং নন ডিপার্টমেন্টের টিচাররা খুবই দক্ষ এবং অভিজ্ঞ। অলমোস্ট প্রায় সবাই ডুয়েট থেকে উত্তীর্ণ হয়ে অনেক অভিজ্ঞ। গাজীপুরে প্রায় 10 বছরের উপরেও এক্সপিরিয়েন্স আছে এমন ভাইও আমাদের ক্লাস নিয়েছে। তো অন্য অন্য কোচিংয়ে আমার মনে হয় না এমন টিচার প্রোভাইড করতে পারে। এবং যারা কোচিং বাদ দিয়ে প্রাইভেট পড়তে যায়, তারা প্রাইভেট যাদের কাছ থেকে পড়ে তাদের তুলনা আসলে ইসিএস ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের শিক্ষকদের সাথে তুলনা করা যায় না। তো তারা হচ্ছে এমনভাবে ক্লাসগুলো নিত যে এর বাইরে যেই টপিকগুলো থাকে এগুলো সহ একদম বেসিক থেকে পড়ানো হতো এবং খুবই ধীর। যা একটা স্টুডেন্ট যে কিছু পারে না সেও ক্লাসগুলো করলে তার দেখা যায় ডিপার্টমেন্ট একদম ক্লিয়ার হয়ে যায়। যে পলিটেকনিকে একদম কিছুই পড়েনি সেও যদি ক্লাসগুলো করে তার ডিপার্টমেন্ট একদম পানি হয়ে যাবে। বাইরে থেকে কোনো কোচিং করার প্রয়োজন হয় না। অনেকে 2 মাসে 3 মাসে শেষ করার জন্যে কোচিংগুলো করে থাকে, কিন্তু 2 মাসে 3 মাসে আসলে কোচিং ডিপার্টমেন্ট শেষ করা, কেমন ডিপার্টমেন্ট শেষ করে এটা আসলে বলার অবকাশ রাখে না। এটা ডিপার্টমেন্ট শেষ করতে হলে অভিজ্ঞ শিক্ষক এবং এটার পিছনে একটু সময়ও দিতে হবে। 3 মাসে শেষ করে দিলে আসলে অনেক কিছুই অজানা থেকে যায়। ধন্যবাদ নাইমকে। নাইম খুব সুন্দর কিছু মেসেজ দিয়েছে। যারা এই ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে পড়ে কিন্তু যারা মানুষের খপ্পরে পড়ে যায়, বিজ্ঞাপনের খপ্পরে পড়ে যায়, চমকপ্রদ কিছু বিজ্ঞাপন দেয় যে আমার কাছে হ্যান্ড নোট আছে, আমি 2 মাসে শেষ করে দিব, তাদের জন্য নাইমের এই মেসেজটা অনেক মূল্যবান হয়ে যাবে। আসলে দেখেন, কথায় বলা যে এক্সপেরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। অভিজ্ঞতা বড় মাপের একজন শিক্ষক। অভিজ্ঞতা কিন্তু এমনি এমনিতে হয় না, 2-4 দিনে কিন্তু অভিজ্ঞ হওয়া যায় না। তো যারা 2 মাসে 3 মাসে আপনার একটা বলা যায় যে একটা সাগর পরিমাণ একটা সিলেবাসকে 2-3 মাসে আপনাকে শেষ করে দিবে, তখন ওই কথা বলতে হয় শেষ হয়েও হইল না শেষ, নট লিস্ট। তো এই যে জিনিসগুলো আমরা বলি যে শেষ হয়ে হইল না শেষ, তো আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পরিপূর্ণভাবে একটা কোর্স সম্পন্ন করা। যেমন নাইম বলেছে যে এখানকে যারা এই ইঞ্জিনিয়ার্স কোচিংয়ে যে সমস্ত ভাইয়েরা বা ননের ডিপার্টমেন্ট টিচাররা যারা ক্লাস নিয়ে থাকেন, তো তারা এমনভাবে পড়ায় যারা
কলেজে 4 বছরে ভালোভাবে পড়ালেখা করতে পারে নাই, তারাও যদি রেগুলার ক্লাস করে, তাদেরকে কোর্সটা সুন্দরভাবে করতে পারলে তার একটা মনের দিক থেকে আস্থা হয়। তবে এই ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। অনেকের একটাই কথা যে ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের সময় বেশি লাগে। ভাই সময় বেশি কেন লাগে? কারণ আমাদের এখানকার টিচাররা তো আপনাকে ফাঁকি দিতে পারে না। এখানকার টিচাররা সর্বোচ্চ ক্লাস দেয় যে আপনাকে চাকরির জন্য নিজেকে কীভাবে প্রিপেয়ার করা যায়, সর্বোচ্চ উজাড় করে আপনাকে গড়ে তোলে। সুতরাং এখানে তো সময় বেশি লাগবে। আর সময় যদি বেশি লাগে, সে তো ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের একটা লস। আপনাকে সময় বেশি দিয়ে বেশি বেশি ক্লাস দিয়ে করতেছে, আপনাকে তো 4-5 মাসের মধ্যে শেষ করে দিতে পারতো, তাহলে ইঞ্জিনিয়ার্সের লাভ হইতো। কিন্তু ইঞ্জিনিয়ার্স কখনো মুনাফা ভোগের দিকে তাকায় না। এবং অনেকে যারা শুধু ব্লেম করে যে ইঞ্জিনিয়ার্স কোচিং একটা বাণিজ্যিক অবস্থায় পৌঁছে গেছে, এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা। আমাদের যে এত এত সফলতা, সেগুলো দেখে হয়তো অনেকে ঈর্ষান্বিত হয়ে এই কথাগুলো বলে। তো আমি নাইমের কাছে পরবর্তী যেটা জানতে চাবো যে নাইম, অনেকে বলে যে 50-60টা পরীক্ষা না দিলে চাকরি পাওয়া যায় না, তারপরে 4-5 বছর না থাকলে চাকরি পাওয়া যায় না, বা কোচিংয়ের কোনো ভূমিকাই নাই, আমি তো আমার নিজের জোরে চাকরি পেয়েছি। এ বিষয়ে আপনি যদি একটু সংক্ষেপে কিছু বলতেন। এর একটা প্রবাদ বাক্য আছে যে পরিশ্রম সফলতার চাবিকাঠি। তো এখানে হচ্ছে আমার একটু ভিন্নমত আছে যে শুধু পরিশ্রম সফলতা বয়ে আনে না, সাথে বুদ্ধিমাত্রা, এবং বুদ্ধিমাত্রার সাথে পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। এই পরিশ্রমটা শুধু করলেই হবে না, এটা বুদ্ধিমাত্রার সাথে যদি করা যায় তাহলে 40-50টা পরীক্ষা দেওয়া লাগে না। আমি যেমন 3টা পরীক্ষার ভিতরেই আমি সফল হয়েছি। তো এই কারণে হচ্ছে আমাদের সমাজে যারা জব প্রিপারেশনে থাকে কিংবা অ্যাডমিশনে থাকে, তো এদের হচ্ছে অনেক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভুল থাকে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা যখন ইংলিশ বইটা কিনি, তো আমরা ম্যাক্সিমাম বাজারের প্রচলিত বই যেগুলা কম্পারেটিভ ইংলিশ, আরও অনেক বড় বড় বই আছে অনেক বড় বড় রাইটারদের। কিন্তু আসলে চাকরির পরীক্ষায় আমাদের যে আসলে যেই মূল থিম যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে ওই বইতে সুন্দরভাবে গোছানো থাকে না। তো আমরা যখন ফার্স্ট সেমিস্টারে 7ম সেমিস্টারে কোচিং হোমে ভর্তি হই, তখন আমাদের শ্রদ্ধেয় আলম স্যার আমাদের একটা বই উপহার দেন, এবং সেই বইতে বিষয়গুলো এমনভাবে ছিল যে চাকরির পরীক্ষায় যা আসে সেখানে শুধু তাই থাকবে, এর বাইরে কোনো কিছু থাকবে না। তো আমি মেনলি এই বইটাই ফলো করতাম, এবং বাজারের যে মোটা মোটা বইগুলো ছিল, হ্যাঁ, এগুলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানে চোখের শান্তি, যে কিনলাম ইনশাল্লাহ আমার চাকরি হয়ে যাবে। কিন্তু আসলে এটা না, কারণ কেউই গাজীপুরে এই মোটা বইটা বলতে পারবে না যে আমি একদম সম্পূর্ণ শেষ করেছি। কিন্তু চাকরির পরীক্ষায় যেই মেন টপিকগুলো আসে, সেই মেন টপিকগুলো নিয়ে এই আলম স্যারের ইংলিশ কেয়ার বইটা একদম যেগুলো আসে একদম হাতে ধরে শেখানোর মতো। তো এই বইতে বাদ দেওয়ার কিছু নাই। আর যেগুলা থাকে এগুলা পড়লে যে কোনো চাকরির পরীক্ষায় 11 থেকে 20তম গ্রেডে যে পরীক্ষাগুলো হয়, সবগুলো পরীক্ষায় ইনশাল্লাহ আপনি টিকবেন। আর আমাদের ডিপ্লোমার চাকরি পাওয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে ইংলিশ, আর আলম স্যারের ইংলিশ কেয়ার বইটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটা আশীর্বাদ। তো আলম স্যারকে বিশেষভাবে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য। এবং আপনারা এই বইটা দেখতে পারেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য বেস্ট একটা চয়েস। ধন্যবাদ নাইমকে তার কথা বলার জন্য। আসলে বাজারে যত বই আছে, প্রত্যেকটা বই, নাইম যেটা বললেন যে চোখের শান্তি, যে বাজারে বইটা কিনলাম, টেবিলের সামনে রেখে দিলাম। তো বলা হয় যে অনেকগুলো বই পড়ার চেয়ে একটা বই বারবার পড়া সেটা ভালো। তবে ডিপ্লোমার স্টুডেন্টদের তো ইংলিশকে দেখলে ভয় পায়, ইংলিশ দেখলে আসলে বিরক্তি লাগে, অনেক দিন তারা ইংলিশের টাচে ছিল না। সেক্ষেত্রে ইংলিশ কেয়ার বইটা আপনারা নিতে পারেন, যেটা নাইম ইংলিশ কেয়ার বইটা শুধু পড়েছে, অন্য কোনো বই পড়ে নেই, এবং সে রেগুলার ক্লাস করেছে, এবং ইংলিশ কেয়ার বইটা পড়ে সে মোটামুটিভাবে ভালোভাবে সফল হয়েছে। আর ইংলিশ কেয়ার বইটাও যে বলা হয় যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন করা হয়েছে বইটিতে। বইটা চিকন, আপনার দেখবেন লিটারেচার পার্ট বলেন, অন্য পার্ট বলেন, সবগুলো সুন্দর করে সাজানো দেওয়া আছে, বইটা আপনারা নিতে পারেন। নাইম, আমরা ফাইনালি যে কথাটা আপনার সাথে জানতে চাই, কোচিং যে বিরুদ্ধে যারা বলে যে আসলে কোচিং প্রয়োজন নাই, বা অনেক স্টুডেন্ট গাজীপুরে আসে, বিভিন্ন মেস বোর্ডার ফোরাম আছে বা বিভিন্ন গ্রুপ আছে, তারা অনেকে ভাই বোনেরা গ্রামের বাড়িতে থেকেও বলে যে আমি কোর্স করতে চাই, কোন কোচিংটা ভালো হবে। তো আসলে এইভাবে তো মূল্যায়ন করার সুযোগ নাই।
তো তারা যে গ্রুপে লিখে বা যারা কোচিং মালিক তারা দেখাতে বললো যে আমাদের কোচিং সেরা, তো এই ক্ষেত্রে কি তারা ওই গ্রুপের মেসেজ দেখে কি বুঝতে পারবে যে আসলে ওই কোচিংটা সেরা কিনা? তো এই ক্ষেত্রে কোন কোচিংটা সেরা? যারা গ্রাম থেকে আসবে বা নিজ নিজ জেলা থেকে গাজীপুরে আসবে, তারা একটা কোচিংকে কিভাবে সিলেক্ট করতে? যারা প্রথম গাজীপুরে আসার চিন্তা করে যে জব প্রিপারেশন নেব, তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে গাজীপুরে অনেক বড় ভাই আছে যারা ডুয়েট অ্যাডমিশন দিয়ে অসফল হয়েছে এবং বিভিন্ন জায়গায় 1-2 বছর হয়তো গ্যাপ চলে গিয়েছে। তারা হয়তো দেখা যায় যে এখন জব প্রিপারেশনে আছে, দেখা যায় 8 বছর, 10 বছর, 5 বছর এমন সময় আর কি আছে। তো তাদের কাছ থেকে সবসময় যদি কেউ পরামর্শ নেয়, তারা সবসময় তার হতাশার পরামর্শগুলোই দিবে। এই আমাদের দেখতে হবে যে আমরা কার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। তো যে 5 বছর গাজীপুরে আছে, এর মধ্যে 2 বছর গ্যাপ দিয়েছে, তো আসলে আমি ডুয়েট অ্যাডমিশনকে ডিমোটিভেট করতেছি না। তো যখন একটা স্টুডেন্টের 6 মাস 1 বছর গ্যাপ চলে যায়, তো তখন আর কি পড়ার যেই মূল থিম সেটা অনেকটা হারিয়ে যায়। তো যেটার কারণে গাজীপুরে আসার পরেও দেখা যায় যে 1-2 বছর 3 বছর অনেক সময় লেগে যায়। কিন্তু যারা মোটামুটি পড়াশোনার উপরে রানিং আছে এবং তারা যদি চেষ্টা করে, আমি যেহেতু 1 বছর গাজীপুরে রয়েছি এবং এই 1 বছরের মধ্যে আমার ইন্টার্নের জন্য ক্যাম্পাসে যেতে হয়েছে, এর সাথে জুলাই বিপ্লবের একটা বড় একটা সময় ছিল। এই প্রায় অলমোস্ট 2-3 মাস আমি বাড়িতে থাকতে হয়েছে। তো সব মিলে চিন্তা করলে আমার গাজীপুরে জব প্রিপারেশন হচ্ছে 7 থেকে 8 মাসের মতো। তো আমার মনে হয় যে এমন কারো কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত যারা আমার সেক্টরে সফল হয়েছে। যদি আমি জব প্রিপারেশনে আসি, তাহলে আমার তার কাছ থেকে পরামর্শ নিতে হবে যে এই সেক্টরে একদম সফল। আর এটা সুন্দর একটা মেসেজ দিয়েছে যে আসলে আমি কার কাছ থেকে পরামর্শ নেব? যে সফল হয়েছে, আবার যে ভালো দক্ষ, যে 5 ওয়াক্ত নামাজি, সে কখনো কাউকে মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে না। আর একটা বিষয় মনে রাখবেন যে ইট ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেইনটেইন। উপদেশ দেওয়া সহজ, মান্য করা কঠিন। তো অনেকে আছে ম্যাচে থেকে অনেকে বলবে যে কোচিং করার দরকার নাই, বই কেনার দরকার নাই, শুধু ডাইজেস্ট পড়ো। তো এখন যে বিষয়টা আমি মাঝে মাঝে বলি যে এখন বলা হয় যে ইনফরমেশন ইজ পাওয়ার, তথ্যই শক্তি। বেশি বেশি ইনফরমেশন কালেক্ট করতে হবে, কারণ অনেক নিয়োগ হচ্ছে কিন্তু নিয়োগে পদের সংখ্যা কম এবং প্রার্থীর সংখ্যা বেশি। তাদের সাথে পরীক্ষাতে টিকতে গেলে অবশ্যই আপনাকে বেশি বেশি ইনফরমেশন কালেক্ট করতে হবে। আর সেক্ষেত্রে আমি কীভাবে পড়বো, ওই নাইম একটা সুন্দর মেসেজ দিছে যে শুধু পরিশ্রম করলেই সফল হয় না, বুদ্ধিমানের সাথে, আপনার বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম করতে হবে। এই জন্য বলা হয় বুদ্ধিহীন পরিশ্রম অর্থহীন। তো আমাদের পরিশ্রম করবো, আমার পরিশ্রম যেন ব্যর্থ হয়ে না যায়। তো পরিশেষে আমি নাইমকে বলবো যে আল্লাহ তাআলা আপনাকে বড় পরিসরে সেবা দেওয়ার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। এখন 10ম গ্রেডের একটা চাকরি, যেটা ডিপ্লোমার স্টুডেন্টদের জন্য একটা স্বপ্নের চাকরি, 10ম গ্রেডের চাকরি। তো আপনি কিভাবে দেশের মানুষকে সেবা দিবেন? আল্লাহর অশেষ রহমতে আমার খুব তাড়াতাড়ি আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্যে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ যেহেতু আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, এটা আমার কাছে আমানত। আমানত জিনিসটা হচ্ছে ইমানদারের একটা লক্ষণ, যে আমানত রক্ষা করতে পারবে সেই ইমানদার। এবং আমি চেষ্টা করব, যেহেতু আমার সিটি কর্পোরেশনের চাকরি হয়েছে, আমি চেষ্টা করব আমার দায়িত্ব এবং কর্তব্য সততার সাথে এবং নিষ্ঠার সাথে পালন করার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার দক্ষতা এবং সততার মাধ্যমে দেশকে সেবা দিতে পারি। ধন্যবাদ নাইমকে। আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, যেমন কথাটা বলা হয়, তেমনি করে ওই যে বুদ্ধির সাথে, বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম করতে হবে। তো আমরা পরিশেষে যে কথাটা বলবো, উদ্ভাসিত আলোর মাঝে দেখো তোমার মুখ, জীবন মানে সংগ্রাম আর বিজয় মানে সুখ। আজ নাইমের মুখে বিজয়ের হাসি, নাইমের বাবা মা সন্তুষ্ট, নাইমের বাবা মা আজ গর্বিত বাবা মা, কারণ তার সন্তান, তাদের সন্তান আজ দেশকে সেবা দেওয়ার জন্য, দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য, বড় পরিসরে সেবা দেওয়ার জন্য আজ আল্লাহ তাআলা তাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আর নাইমের কথা, সুন্দর একটা কথা বলেছেন যে দায়িত্ব হচ্ছে একটা আমানত। আল্লাহ তাআলা দায়িত্ব ব্যক্তিদেরকে আমানত হিসেবে তাকে দায়িত্ব দিয়ে দেয়। সে দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব, সততার সাথে পালন করব, দেশকে সেবা দেব। ধন্যবাদ বন্ধুরা। সে অনেক কিছু কথা বলেছে। আসলে চাকরি পাওয়ার জন্য ম্যাজিক কিছু নেই, কোনো গোপনীয়তা কিছু নেই।
গোপনীয়তা একটাই বিষয়, সততার সাথে লেগে থাকা, পড়াশোনা করা, ভালোভাবে পড়াশোনা করা, বুদ্ধিমত্তার সাথে পড়াশোনা করা, ধৈর্য ধরা, 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর উপর ভরসা রাখা এবং সঠিক সুযোগকে কাজে লাগানো। তো আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো সফল ব্যক্তিদের সাথে নিয়ে, নতুন সফলতার গল্প নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।